ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আমাদের ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি ফার্স্ট যে চ্যাপ্টারটা বেসিক বা ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের 1.2 বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণে ব্যবহৃত বিভিন্ন শব্দ সমূহ, সেই বিষয় নিয়ে সেই কিছু শব্দের ক্লাসিফিকেশন নিয়ে আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা, দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে আগামী দিনের মধ্যে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে ক্লাস 12 এর উপর ম্যাক্সিমাম বেশ করে যেটা তোমরা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ পড়বে সেই বিষয়ের উপরে সেই প্যাটার্নের উপরে অ্যাকাউন্টেন্সি বলো এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের বলো বিভিন্ন চ্যাপ্টার রয়েছে আমি সমস্ত আলোচনা করে দিয়েছি। ফলে অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে তোমরা যখন ক্লাস 12 করবে সেগুলো সবগুলো তোমার এখান থেকে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিও তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স অলরেডি ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি একদম ফার্স্ট ইন্ট্রোডাকশন থেকে অলরেডি ভিডিও পরামর্শ রয়েছে। ফার্স্ট যে চ্যাপ্টার 1.1 যেটা আছে সেটার আমি অলরেডি 6টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে। অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে সেই বিষয়গুলো সেই 6টা ভিডিও দেখে নিতে পারবে। এবং এই বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ করণে ব্যবহৃত বিভিন্ন শব্দ সমূহের উপরে অলরেডি আমার একটা ভিডিও ইন্ট্রোডাকশন ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সেই চ্যানেলটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, মানে বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং এর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই প্লেলিস্টের লিঙ্কে চলে যেতে পারবে, ফলে তোমরা সরাসরি সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিভিন্ন টার্মস, সেখানে আমি অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিওতে এনটিটি, বিজনেস ট্রানজাকশন, ক্যাপিটাল, ব্রাঞ্চ ব্যাপারে আলোচনা করে দিয়েছি। আজকে দেখো কি বিষয় নিয়ে আলোচনা করবো না, শুরুতেই করবো লায়াবিলিটি বা যেটাকে বলে দায়। লায়াবিলিটি যেটাকে বাংলায় বলে দায়। দায়টা কি না, যেটা দিতে হবে। তার মানে একটা কারবারি প্রতিষ্ঠানকে কাউকে আইনগতভাবে কোনো অর্থ প্রদান করতে হবে, অর্থ প্রদান করতেই হবে, সেটা কি বলা হচ্ছে সেই কারবারি প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানে লায়াবিলিটি বা দায়, মানে যেটা দিতে হবে। কি কেন দিতে হবে না, কারবারি প্রতিষ্ঠান হয়তো সেই সংস্থা থেকে কিছু ধার করেছে বা নিয়েছে, হয় ধারও করতে পারে বা কিনতেও পারে। সেই ধার বা কেনাটা সঙ্গে সঙ্গে কারবারি প্রতিষ্ঠান কি করেছে না টাকা দেয়নি বা পেমেন্ট করে। ফলে পেমেন্ট যেহেতু এখন করেনি কারবারি প্রতিষ্ঠান, তখন কারবারি প্রতিষ্ঠানকে পরে সেটাকে পেমেন্ট করতে হবে। মানে কারবারি প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটির যেটা দিতে হবে, যে অর্থ বা যে টাকা যেটা কাউকে পেমেন্ট করতে হবে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেটা ব্যাংক হতে পারে, ঠিক সেটাকেই বলা হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের দায় বা লায়াবিলিটি, বা যেটা দিতে হবে, এখনো টাকা তাকে দিতে হবে। যেমন দেখো তোমরা প্রত্যেকে যেন ব্যাংকে কি করে কারবারি প্রতিষ্ঠান, ব্যাংক থেকে কারবারি প্রতিষ্ঠান ধার নেয়, টাকা ধার নেয়। তাহলে টাকা ধার নিলে কি করতে হবে, টাকা শোধ করতে হবে। সুদ সমেত কারবারি প্রতিষ্ঠানকে বা ব্যবসা প্রতিষ্ঠানকে সেই ব্যাংকে কি করতে হবে, টাকাটা শোধ করতে হবে। এই যে টাকাটা শোধ করতে হবে সেটাই হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের দায় বা লায়াবিলিটি। লায়াবিলিটি দুরকম হয়, একটা হচ্ছে নন কারেন্ট, একটা হচ্ছে কারেন্ট। চলতি দায় আর বাংলাটা হচ্ছে অচলতি দায়। চলতি দায় এবং অচলতি দায় মানে যে দায়গুলো খুব তাড়াতাড়ি দিতে হবে, পেমেন্ট করে দিতে হবে কারবারি প্রতিষ্ঠানকে, সেই দায়গুলোকে বলা হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটি। আর যেটা খুব তাড়াতাড়ি, খুব শর্ট সময়ের মধ্যে, 1 বছর, 6 মাস, 3 মাস মধ্যে পেমেন্ট করে দিতে হবে, 15 দিন, 10 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে পেমেন্ট করে দিতে হবে, টাকা দিতে হবে, সেই দায়গুলোকে বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটি। আর যেগুলো একটু লং টার্ম হয়, যেগুলো একটু দীর্ঘমেয়াদী হয়, যেমন ব্যাংকের লোন, ক্রেডিটার্সের পাওনা, ডিবেঞ্চারের পাওনা, সেইগুলোকে বলা হয় অচলতি বা নন কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লায়াবিলিটি ব্যবসা প্রতিষ্ঠানের, যেটা ব্যবসা প্রতিষ্ঠানকে
দিতে হবে অন্য জায়গায়। চলো এরপরে আমরা আলোচনা করি অ্যাসেটস নিয়ে বা সম্পত্তি নিয়ে। তাহলে চলো এবার দেখে নিই অ্যাসেটস বা সম্পত্তিটা কি। অ্যাসেটস বা সম্পত্তি, অ্যাসেটস বা যার বাংলাটা হচ্ছে সম্পত্তি। সম্পত্তি কাকে বলে না, ব্যবসা প্রতিষ্ঠান ভোগ করবে, যে কোনো কারবারি প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটি ভোগ করবে তার সমস্ত সম্পত্তি, যেটা ভোগ করবে, যেখান থেকে সে সুবিধা পাবে, সেগুলোকে তার সম্পত্তি বলা হয়। যেমন একটা কারবারি প্রতিষ্ঠানের সম্পত্তি কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তিটা হচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠান যেখানে গড়ে উঠেছে সেই জমিটা তার ব্যবসা, সেই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি। যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি। যে দোকানটা, সেই দোকানটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি। ব্যবসা প্রতিষ্ঠানে যত টাকা আছে, ক্যাশ আছে, সেটা হাতে কত টাকা থাকতে পারে, ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে, সেই সব কিছুই হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটির হচ্ছে সম্পত্তি। মানে যেটা থেকে ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সেটা সে ভোগ করে আসবে বা সুবিধা পেয়ে আসবে, তাকেই বলা হচ্ছে সম্পত্তি বা অ্যাসেটস। এই সম্পত্তি বা অ্যাসেটসও কিন্তু লায়াবিলিটির মতন দুরকম, একটা কারেন্ট, একটা নন কারেন্ট। একটা কারেন্ট, একটা নন কারেন্ট। কারেন্ট সম্পত্তি বা চলতি সম্পত্তি কোনগুলো না, যে সম্পত্তিগুলো খুব তাড়াতাড়ি লিকুইড ক্যাশে কনভার্ট করে দেওয়া যায়, সেইগুলোকেই বলা হচ্ছে চলতি সম্পত্তি। সেরকম কি, ধরো কারবারি প্রতিষ্ঠান ধারে বিক্রি করেছে, কারবারি প্রতিষ্ঠান ধারে বিক্রি করেছে, যাকে ধারে বিক্রি করা হয় তাকে বলা হয় দেনাদার। আমি এই বেসিক টার্মসের মধ্যে সেই দেনাদার বলো বা পাওনাদার বলো সেই বিষয়গুলো আসবে। সেই দেনাদার বা ডেটার বলা হয়। এবার ডেটার আজকে ধারে বিক্রি করেছে, ফলে আজকে ধার আছে, ডেটার্স আছে, ক্যাশ পাইনি, কিন্তু দুদিন পরে সেই ডেটার কি করলো, টাকাটা দিয়ে দিল, তাহলে অটোমেটিক্যালি ডেটারটা বন্ধ হয়ে গেল, ক্যাশ পেয়ে গেল। মানে যে সম্পত্তিটা খুব তাড়াতাড়ি, তার ডেটার একটা হচ্ছে চলতি সম্পত্তি। মানে ডেটারকে বলা হয় বা দেনাদারকে বলা হয় কারবারি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি। এছাড়া বিল বা যেগুলো আছে আগামী দিনে তোমরা খুব ভালো করে যখন চ্যাপ্টার শুরু হবে, বিভিন্ন চ্যাপ্টার শুরু হবে, সেখানে তোমরা জানতে পারবে, সেই বিলকেও বলা হয় চলতি সম্পত্তি। এছাড়া স্টক মানে হচ্ছে কারবারি প্রতিষ্ঠানে যে সম্পদ, যে বিষয়ে যে প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করে, সেই প্রোডাক্টটা ধরো আজকে বিক্রি হয়, তাহলে সেটা স্টক বা গোডাউনে রাখা হয়েছে, তাহলে সেই স্টক বা গোডাউনটা হচ্ছে চলতি মানে সেই স্টকটা হচ্ছে চলতি সম্পত্তি। কেননা সেই স্টকটা আজকে বিক্রি হয়নি, কিন্তু কালকে, আগামী দিনে বা আগামী পরশু দিনে সেটা বিক্রি হয়ে গেলে কারবারি প্রতিষ্ঠান টাকা পেয়ে যাবে। ফলে অটোমেটিক্যালি যেটা খুব তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায় টাকাতে বা ক্যাশে, সেইটাকে বলা হয় চলতি সম্পত্তি। আর যে সম্পত্তিগুলো তাড়াতাড়ি বা মানে টাকায় বা অর্থে কনভার্ট করা যাবে না, দীর্ঘদিন ধরে তার ব্যবহার হয়, সেটাকে বলা হয় নন কারেন্ট বা অচলতি সম্পত্তি। যেমন বিল্ডিং হচ্ছে অচলতি সম্পত্তি। মেশিনারি, গুডউইল মানে হচ্ছে সুনাম মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বা নাম, যে বলে না যে ওই ব্যবসা প্রতিষ্ঠানের অনেক নাম আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা অনেক কিছু কিনবো, আমরা যাই কিনবো না কেন ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিনবো, তার মানে সেটাকে বলা হয় সেই ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বা গুডউইল। এই সুনাম বা গুডউইল থাকলে ব্যবসা প্রতিষ্ঠানের কি বাড়ে না, ব্যবসা প্রতিষ্ঠানের সেল বাড়ে বা বিক্রিটা বাড়ে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের লায়াবিলিটি এবং অ্যাসেটস। এই লায়াবিলিটি আর অ্যাসেট হচ্ছে আগামী দিনে খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, কারণ যে কোনো কারবারি প্রতিষ্ঠানে তোমাদের এখানে একটা কথা বলে নিয়ে আমি জায়গাটা শেষ করি, সেটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটির লায়াবিলিটি এবং অ্যাসেট অলওয়েজ ইকুয়াল টু মানে দুটোই হচ্ছে সমান। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেটস দিক এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের লায়াবিলিটি দিক, সেই ফিগার বা সেই অ্যামাউন্টটা অলওয়েজ কিন্তু সমান হয়, সবসময়টার জন্য সমান হবে। তার মানে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি হবে। এই সমীকরণে তোমাদের আগামী দিনের অন্য চ্যাপ্টার আছে, যখন সেই চ্যাপ্টার হবে সেই সমীকরণটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। এখন শুনে একটু জেনে রাখো, অলওয়েজ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি। অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত টাকার অ্যাসেটস থাকবে বা সম্পত্তি থাকবে, আরেক সেই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু তত টাকারই লায়াবিলিটি বা দায় থাকবে। ঠিক আছে, তাহলে চলো এই জায়গাটা মুছে দিই। আরো অনেক টার্মস আছে, সেই টার্মসগুলো নিয়ে মানে আরো অনেক শব্দ আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো দেখে নিই এর পরের যে টার্মসটা বা শব্দ, সেটা হচ্ছে মোট আয়।
বা যার ইংরেজিটা হচ্ছে রেভিনিউ। এই মোট আয় বা রেভিনিউটা কি না, একটা ব্যবসা প্রতিষ্ঠান তার যে পণ্যটা নিয়ে বা যে প্রোডাক্টটা নিয়ে সে বিজনেস করছে সেটা বিক্রি করে যে ইনকামটা হচ্ছে, যে আয়টা হচ্ছে, সেটা বিক্রির মাধ্যমে সেই আয়টাকে কিন্তু হিসাব শাস্ত্রে বা অ্যাকাউন্টিং বা হিসাববিদ্যার ভাষায় মোট আয় বা রেভিনিউ বলে। মানে যে প্রোডাক্টটা সে ব্যবসা করছে সেই প্রোডাক্টটা বিক্রি থেকে যে টাকাটা পাচ্ছে, মানে সেল প্রাইস যেটা, সেটাই হচ্ছে মোট আয় বা ইনকাম। এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অন্য কোনো ইনকাম মানে সাধারণত ধরো কোনো সম্পত্তি, মানে ধরো কোনো মেশিন, কোনো গাড়ি বা কোনো জমি বা কোনো বাড়ি বা মানে যেটা সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠানের, সেই সম্পত্তি বিক্রি করে যদি টাকা পায় বা ব্যাংক থেকে লোন নিয়ে যদি টাকা পায়, সেটা কিন্তু মোট আয় বা রেভিনিউর মধ্যে আসবে না। শুধুমাত্র বিক্রি করে, কি বিক্রি করে না, যে প্রোডাক্টটা তার বিক্রি। ধরো একজন কারবারি প্রতিষ্ঠানে এই জামা কাপড়ের বিজনেস আছে, তাহলে জামা কাপড় বিক্রি করে একমাত্র যে টাকাটা পাচ্ছে সেটাকে কিন্তু মোট আয় বা রেভিনিউর মধ্যে পড়বে। এছাড়া বর্তমানে এই বিক্রি করতে গিয়ে যদি ডিসকাউন্ট পায়, মানে ডিসকাউন্ট দেয়, বা এই প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে যখন কিনেছে, কেনার সময় যদি ডিসকাউন্ট পায় বা যদি কোনো সুদ পায় ব্যাংকের ইন্টারেস্ট থেকে, মানে ব্যাংকে টাকা রেখে সেটা থেকে যদি কোনো সুদ পায়, সেটা বর্তমানে এক প্রেজেন্ট হিসাব শাস্ত্রে বা হিসাব অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। মানে সাধারণত কিন্তু মোট আয় বা রেভিনিউ বলতে প্রোডাক্ট বিক্রি করে যে ইনকামটা হচ্ছে সেটাকেই মোট আয়ের মধ্যে ফেলা হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার নিট আয়। নিট আয় বা যাকে বলে আয়, শুধু আয়, এবং ইংরেজিটা হচ্ছে ইনকাম। ইনকাম কাকে বলে না, ইনকাম বলে হচ্ছে যেটা মোট আয় মানে যেটা রেভিনিউ, সেই রেভিনিউ থেকে খরচ বাদ দিয়ে বলতে কি ধরনের খরচ। ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে যে প্রোডাক্টের ব্যবসা করছে, ধরো এই জামা বা এই গেঞ্জিটার প্রোডাক্টের ব্যবসা করছে, তাহলে এই গেঞ্জিটাকে তাকে কি করতে হবে, হয় তাকে কিনে আনতে হবে অন্য জায়গা থেকে, কিংবা তাকে এই গেঞ্জিটাকে তৈরি করতে হবে, প্রোডাকশন করতে হবে। তা সে কিনে আনা বলো বা প্রোডাকশন করা বলো, সেটা করতে গিয়ে কিন্তু তার একটা খরচ হচ্ছে। সেই খরচটা কিন্তু এই মোট আয় থেকে বা রেভিনিউ থেকে বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে, ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান এই গেঞ্জিটা কিনতে বা তৈরি করতে তার খরচ হয়েছে 10,000 টাকা, অনেক কটা গেঞ্জি, 10,000 টাকা খরচ হচ্ছে, এটা খরচ হয়েছে। আর মোট আয় হয়েছে বা রেভিনিউ হয়েছে, ধরো বিক্রি করেছে 12,000 টাকা। ধরো এখানে টোটাল 10টা গেঞ্জি কিনেছে 10,000 টাকা, প্রত্যেকটা 1,000 টাকা করে, এবং সেটা বিক্রি করেছে 12,000 টাকায়। এই 12,000 টাকাটা হচ্ছে রেভিনিউ। তাহলে ইনকাম কোনটা না, এই 12,000 থেকে এই 10,000 টাকা বাদ দিয়ে যে 2,000 টাকাটা পড়ে থাকবে, সেটা হচ্ছে কিন্তু মোট আয় বা ইনকাম। ঠিক আছে, তার মানে টোটাল সেল থেকে আমার এক্সপেন্সেস বা খরচ বাদ দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকবে সেটা হচ্ছে মোট আয় বা আয় বা ইনকাম। ঠিক আছে, তাহলে এরপরে দেখি খরচ তোমরা বুঝে গেলে, খরচ যাকে বলে এক্সপেন্স কাকে বলে না, একটা কারবার বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটি তার সমস্ত যাবতীয় খরচ। কি খরচ, এখানে একটা খরচ দেখে, যে প্রোডাক্টের ব্যবসা করছে সেটা তৈরি করতে গিয়ে একটা খরচ থাকতে পারে, বা সেটা কিনে আনতে গিয়ে একটা খরচ থাকতে পারে। এছাড়া মজুরি, ধরো তার কর্মচারীদের বেতন দিচ্ছে, বা কারখানা হলে শ্রমিকদের মজুরি দিচ্ছে, বা তার গাড়ি ভাড়া গাড়ি ভাড়ার জন্য তার খরচ হচ্ছে, বা তার ঘর আছে, একটা গোডাউন আছে, সেটাকে ভাড়া নিয়েছে, সে ভাড়া নেওয়ার জন্য তার জন্য ভাড়া দিতে হচ্ছে। সমস্ত যাবতীয় যে খরচ, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় যে খরচ, যা ব্যয় মানে যেটা বেরিয়েছে, যে টাকাটা বেরিয়েছে, সেটাকে খরচ বা এক্সপেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে টোটাল 3টে হলো, এর আগেরটা 2টো হলো, টোটাল 5টা হলো। চলো আরো তোমাদের এই ভিডিওতে আরো কতগুলো বেসিক টার্মস নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি।
এর পরের টার্মসটা দেখে নিই, সেটা হচ্ছে গুডস। গুডস, গুডস যাকে বাংলায় বলে পণ্য। গুডস বা পণ্য কি না, একটা কারবারি প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান সে তার যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে, ধরো একটা কারবারি প্রতিষ্ঠানে বই নিয়ে ব্যবসা করে, বা কারো জামা কাপড় নিয়ে, কেউ কেউ বই খাতা নিয়ে ব্যবসা করে, বা কেউ খাবার দাবার তৈরি করে বিক্রি করে। তাহলে যে প্রোডাক্টটা নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান বিজনেস করছে সেটা সে সেল করবে, সে সেটা কিনে এনে সেটা বিক্রি করবে, বা সেটা তৈরি করে সেটা বিক্রি করবে। যে প্রোডাক্টটা বিক্রি করবে ডে টু ডে, প্রতিদিন, তাকে বলা হচ্ছে গুডস বা পণ্য। ঠিক আছে? তাহলে কিন্তু সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট বা মেশিনারি বলো, ফার্নিচার বলো, ইলেকট্রিক এসি বলো বা কার বলো, যেটা ব্যবসার কাজে ব্যবহৃত হয়, একটা জমি বলো, ল্যান্ড বলো, সেগুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে গুডস নয়, সেগুলো কিন্তু অ্যাসেটস। আর গুডস হচ্ছে যেটা সে বিক্রি করবে ডে টু ডে, প্রতিদিন বিক্রি করবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে গুডস বা পণ্য। ঠিক আছে? তাহলে চলো দেখি পারচেস। পারচেস বা যাকে বাংলায় বলে ক্রয়, ক্রয় বা কেনা। পারচেস কি? পারচেস করা মানে কি? ক্রয় করা। একটা কারবারি প্রতিষ্ঠান যে গুডসগুলো কিনে আনছে, মানে সে নিজে তৈরি করে না, সে নিজে প্রোডাকশন করে না, সে অন্য জায়গা থেকে কিনে এনে তৈরি বিক্রি করে, সেইটাকে হচ্ছে, সেই কেনাকেই বলা হচ্ছে পারচেস। সেটা গুডস কেনাকেও পারচেস বলা হতে পারে, বা সম্পত্তি কেনাও কিন্তু পারচেসের মধ্যে, সম্পত্তি কেনা কিন্তু পারচেসের মধ্যে পড়ছে, কিন্তু সম্পত্তি কিন্তু কিনছে, কিন্তু সম্পত্তি কিন্তু পারচেসের মধ্যে পড়ছে না, সম্পত্তি কিন্তু সম্পত্তির মধ্যে পড়ছে। এইটাই কিন্তু কারবারি মানে এই অ্যাকাউন্টেন্সি, এটা একটা খুব বড় ইয়ে আছে, জায়গা আছে, যেটা যখন আমরা দুতরফ দাখিলা পদ্ধতির বিভিন্ন নিয়মগুলো শিখবো বা গোল্ডেন রুলসগুলো যে জানবো, সেই সময় কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তখন কিন্তু বুঝতে হবে। সেটা হচ্ছে পারচেস মানে হচ্ছে যে গুডসগুলো কেনা হচ্ছে সেগুলোকেই পারচেস বলা হচ্ছে। ফিক্সড অ্যাসেট কেনা বা কোনো সম্পত্তি কেনা কিন্তু পারচেস বলা হয়। ওটাও কেনা হচ্ছে, কিন্তু সেটা হিসাব বিদ্যায় বা অ্যাকাউন্টিংয়ে পারচেসের খাতায় আসবে না, সেটা অ্যাসেটসের খাতায় আসবে। আর গুডস যেটা বিক্রি করার জন্য কেনা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে পারচেস। ঠিক আছে? চলো এবার দেখো সেল। সেল কি? সেল মানে হচ্ছে বিক্রয়। বিক্রয় কি? যে গুডসগুলো, যে পণ্যগুলো সে প্রতিদিন ডে টু ডে বিক্রি করছে সেটাকেই বলা হচ্ছে তার সেল বা বিক্রি। তবে হ্যাঁ, এখানে ফিক্সড অ্যাসেটও বিক্রি হয়, কিন্তু ফিক্সড অ্যাসেট বিক্রিকে কিন্তু মূলধন জাতীয় বিক্রি বলে। মানে বিক্রি দু রকম হয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় বিক্রয়, একটা হচ্ছে মূলধন জাতীয় বিক্রয়। তাহলে পণ্য যদি বিক্রি করা হয়, যে পণ্যটা সে ব্যবসা করছে সেই পণ্যটা যদি বিক্রি করা হয় তাহলে সেটাকে বলা হবে সেল। আর মানে মুনাফা জাতীয় সেল মানে যেখান থেকে মুনাফা করা যায়, বা যেটাকে বলা হয় রেভিনিউ সেল। আর যেটাকে কিন্তু তোমার ফিক্সড অ্যাসেট, ধরো একটা ফিক্সড অ্যাসেট আছে, সেটা অনেকদিন ব্যবহার করার পরে সেটা বিক্রি করে দেওয়া হলো, সেটাকেও সেল বলা হচ্ছে, কিন্তু সেই সেলটা কিন্তু মূলধন জাতীয় সেল বা ক্যাপিটাল সেল, সেটা কিন্তু এই নর্মাল সেল বা রেভিনিউ সেলের মধ্যে পড়বে না। তার মানে যেটা বিক্রি হচ্ছে সেটাকে সেল বলা হচ্ছে। এবার দেখো প্রফিট। প্রফিট নাম শুনেছ, প্রফিট যাকে বাংলায় বলে মুনাফা। মুনাফা কি? যখনই আয়ের থেকে ব্যয় বেশি, যখনই আয়ের থেকে, একটা কারবারি প্রতিষ্ঠানের আয়টা যখনই ব্যয়ের থেকে বেশি হবে তখনই মুনাফা বা প্রফিট হবে। তবে মুনাফা বা প্রফিট দু রকম আছে, একটা হচ্ছে মোট মুনাফা, একটাকে বলা হয় মোট মুনাফা, একটাকে বলা হয় নিট মুনাফা। মোট মুনাফা, নিট মুনাফা। মোট মুনাফা কি না, যেটা নিট বিক্রয়, যেটা সেল, যেটা নেট বিক্রি করেছে, কি বিক্রি করেছে মানে পণ্য বা গুডস বিক্রি করেছে, সেই নিট সেল থেকে সেই পণ্যটা কেনার জন্য বা সেই পণ্যটা তৈরি করার জন্য বা কিনে আনতে যা খরচ হয়েছে সেইটা বাদ দিলে কিন্তু যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে মোট মুনাফা। ক্লিয়ার হবে? মানে ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ নিট সেল থেকে বা নিট বিক্রয় থেকে বাদ দেওয়ার ফলে যেটা পাওয়া যাবে সেটা বলা হচ্ছে মোট মুনাফা। আর ওই মোট মুনাফা থেকে বিক্রি সংক্রান্ত কোনো খরচ, বিক্রি সংক্রান্ত খরচ ধরো গাড়ি ভাড়া করে বিক্রি করলো, বা ধরো বিক্রি করতে গিয়ে কমিশন দিতে হলো এজেন্টদের, মানে দস্তুরি দিতে হলো, বা আরও অন্যান্য খরচ করতে হলো বিক্রি করতে গিয়ে, সেই খরচটা বাদ দেওয়ার পরে কিন্তু সেই মানে মোট মুনাফা থেকে সেই খরচ বাদ দিলে কিন্তু যেটা বেরোবে সেটাকে বলা হয় নেট মুনাফা। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, প্রফিট আর গেইন বা ফায়দা বা লাভ কিন্তু এক জিনিস না। লাভ বা মুনাফা এই দুটো কিন্তু এক নয়।
লাভ আর মুনাফা দুটি আলাদা, মানে হিসাব নিকাশের ক্ষেত্রে হিসাব নিকাশের ভিত্তিতে মানে আমাদের হিসাব শাস্ত্রে অ্যাকাউন্টিংয়ে লাভ আর প্রফিট কিন্তু এক জিনিস না, মানে গেইন আর প্রফিট এক জিনিস না। প্রফিট কি তোমরা বুঝতে চলে, এবার গেইনটা বলি। গেইন কি? গেইন হচ্ছে যাকে বাংলায় বলে ফায়দা, ফায়দা অথবা লাভ। গেইন কি? যে কোনো ধরনের যেটা মালিকের সম্পত্তি বৃদ্ধি করছে সেটাকেই বলা হচ্ছে গেইন। যেটা সম্পত্তি বৃদ্ধি করবে কিভাবে, মানে একটা অজস্র লেনদেন হয় তারপরে প্রতিষ্ঠানে, সেই অজস্র লেনদেনের ফলে যে জিনিসটা পাওয়া যাবে সেই জিনিসটাকে মানে যে সুবিধাটা পাবে সেই সুবিধাটাকে কিন্তু বলা হচ্ছে গেইন বা ফায়দা, সেটা কিন্তু প্রফিট না। ধরো এখানে একটা এক্সাম্পল দিই, ধরো একটা কারখানা প্রতিষ্ঠান সেটা গুডস বা পণ্য সে কোথাও কিনে আনছে, কিনে এনে বিক্রি করছে, কিনে আনতে গিয়ে সে ডিসকাউন্ট পেল বা ছাড় পেল, দামে ছাড় পেল, তাহলে তার কি হলো? গেইন। আবার ধরো সে কোনো কাউকে ধারে পণ্য বিক্রি করেছে, মানে গুডস সেল করেছে, ধারে সেল করেছে, তাহলে সে কি করেছে? সে আর পয়সা দেয়, যাকে ধারে বিক্রি করেছে সে কিন্তু পয়সা দেয়। এবার তাকে তার সেই পুরো জিনিসটাকে ক্ষতি হিসাবে বা লস হিসাবে দেখাচ্ছে, যেটা ক্ষতি হয়ে গেছে পুরো টাকাটা, পুরো বিক্রির টাকাটা। পরে দেখা গেল কিছুদিন পরে সেই টাকাটাকে সেই যাকে বিক্রি করেছিল ধরে সে কিছু টাকা সে তাকে হঠাৎ করে এসে দিল। এই যে পাওনা, এই যে পাওয়া, এইটাকে কিন্তু ফায়দা বা গেইন বলা হয়। ফলে গেইন আর প্রফিট কিন্তু এক জিনিস নয়, এটা ভালো করে বুঝতে হবে। চলো এরপরে দেখি লস, যাকে বলা হয় ক্ষতি। লস বা ক্ষতি কি? লস বা ক্ষতি হচ্ছে যেটা সম্পত্তি বৃদ্ধি করতে পারছে না, মানে যে আয়ের মানে যে ব্যয়টা কোনো আয় সৃষ্টি করতে পারছে না, শুধু ব্যয়ই হয়ে যাচ্ছে, সেই ব্যয়টাকেই বলা হচ্ছে ক্ষতি। সেরকম বিভিন্ন জিনিস হতে পারে ক্ষতি। ধরো ক্ষতি কি হতে পারে? ধরো তোমার প্রোডাক্টটা যে ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রোডাক্টের বা যে পণ্যের বিজনেস করছে সেই বিজনেসে সেই পণ্যটা ধরো একটা জায়গায় রাখা আছে, সেটা হঠাৎ করে আগুনে পড়ে গেল, ক্ষতি হয়ে গেল। বা সেটা রাস্তা দিয়ে বিক্রি করতে যাচ্ছিল বা কিনে যখন ধরো ট্রান্সপোর্টে নিয়ে আসতেছে, মানে পরিবহনের মাধ্যমে নিয়ে আসতে কোনো ক্ষতি হলো, রাস্তায় দুর্ঘটনা হয়ে সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল, সেগুলোকে বলা হচ্ছে ক্ষতি। তবে হ্যাঁ, একটা ক্ষেত্রে লস আমরা যেটা প্রফিটের এগেনস্টে যেটা লস আমরা যেটা পাবি না, ইনকাম বা লাভ মানে আয় যখন আমার ব্যয়ের থেকে বেশি হচ্ছে তখন তেমনি প্রফিট হচ্ছে। তার মানে ব্যয় যখন আয়ের থেকে বেশি হচ্ছে, ব্যয়টা যখন আয়ের থেকে বেশি হচ্ছে, ঠিক উল্টো, প্রফিটের ঠিক উল্টো, ব্যয়টা যখন আয়ের থেকে বেশি হচ্ছে সেটাকেও কিন্তু বলা হচ্ছে ক্ষতি বা লস। ঠিক আছে, তাহলে এই টোটাল আজকের এই ভিডিওতে টোটাল 11টা শব্দ বা বেসিক টার্মস নিয়ে আমি আলোচনা করে দিলাম। আরও বেসিক টার্মস রয়েছে, আরও 8-10টা বেসিক টার্মস তোমাদের জানতে হবে। তো আজকের ভিডিও বলতেই থাক, আমি এর পরের ভিডিওতে মানে পার্ট 2 এর ভিডিওতে বাকি রেস্ট যেসব বেসিক টার্মসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করে দেবো। ফলে একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি 4টে বা 5টা বেসিক টার্মস নিয়ে আলোচনা করেছি। আজকের এই পার্ট 1 এর ভিডিওতে বেশ কয়েকগুলো ওটা 10-11টার মতন আমি বেসিক টার্মস নিয়ে আলোচনা করে দিলাম। আরও 10-11টার মতন বেসিক টার্মস আছে, সেটা আমি পার্ট 2 এর ভিডিওতে জানিয়ে দিলে এই টোটাল চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাবে। মানে 1.2 ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি ফার্স্ট যে চ্যাপ্টারটা, তার মানে বেসিক চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে 1.2 চ্যাপ্টার। ঠিক আছে, তো আজকের ভিডিও বলতে থাক। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে, আগামী দিনের সমস্ত কিছু যদি কমার্স সব কিছু যদি এই চ্যানেল থেকে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই বলবো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি এই পরের টপিক নিয়ে বা অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার এই চ্যানেলে দেখা হবে। ফলে তোমার মধ্যে খুব ভালো থাকবে।